বন্ধুরা, বীরপ্পন নামটা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছেন। তার ছড়ানো আতঙ্ক আর অপরাধের গল্প আজও মানুষের মুখে মুখে ঘোরে। 3টি রাজ্যের সরকার তাকে ধরতে কয়েক কোটি টাকা খরচ করেছিল। শতাধিক পুলিশ তার হাতে প্রাণ হারিয়েছিল। জঙ্গলে হাতি আর চন্দন কাঠের ব্যাপক নিধনের পেছনে ছিল তার হাত। এমনকি এক বিখ্যাত ফিল্মি তারকা ও রাজনীতিবিদকে অপহরণ করে কোটি কোটি টাকা মুক্তিপণ হাতিয়েছে সে। সরকার তার মাথার দাম ঘোষণা করলেও বীরপ্পন বছরের পর বছর পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে বেরিয়েছে। কিন্তু কিভাবে বীরপ্পন এত বছর ধরে জঙ্গলের রাজা হয়ে আতঙ্ক ছড়িয়েছিল? কোন তারকাকে অপহরণ করেছিল সে? আর শেষমেশ কিভাবে ধরা পড়ল পুলিশের হাতে? চলুন জেনে নিই এই চাঞ্চল্যকর গল্প। আর হ্যাঁ, এমন রোমাঞ্চকর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেল। পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। বীরপ্পন নামে কুখ্যাত এই অপরাধীর আসল নাম ছিল কোসে মুনুস্বামী। 18 জানুয়ারি 1952 সালে তৎকালীন মাদ্রাস রাজ্যের, বর্তমানে কর্ণাটকের চামরাজনগর জেলা গোপীনাথম গ্রামে তার জন্ম। খুব অল্প বয়সেই অপরাধের জগতে পা রাখে বীরপ্পন। তার মামা ছিলেন হাতির দাঁতের চোরাচালানকারী। বীরপ্পন মামার সঙ্গে যোগ দিয়ে হাতি হত্যা ও দাঁতের চোরাচালান শুরু করে। কিন্তু মতবিরোধের জেরে মামার সঙ্গ ছেড়ে নিজেই এই অপরাধের দুনিয়ায় নেতৃত্ব দিতে শুরু করে। অনুমান করা হয় বীরপ্পন শত শত হাতি হত্যা করেছিল, যার ফলে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলের জঙ্গলে হাতির সংখ্যা কমে যায়। হাতির দাঁত ছাড়াও সে চন্দন কাঠের চোরাচালানে নামে। দেখতে দেখতে ভারতের সবচেয়ে বড় চন্দন চোরা কারবারি হয়ে ওঠে। তার নেটওয়ার্ক এতটাই শক্তিশালী ছিল যে পুলিশ বারবার তাকে ধরতে ব্যর্থ হয়। 1972 সালে মাত্র 17 বছর বয়সে বীরপ্পন প্রথমবার ধরা পড়ে এক বন কর্মকর্তার হাতে। কিন্তু বেশি দিন জেলে থাকেনি, চালাকি করে পালিয়ে যায়। পালানোর পর সে তার প্রথম খুন করে যিনি তাকে ধরেছিলেন। এরপর থেকে যে কাউকে পুলিশের গুপ্তচর বলে সন্দেহ হতো তাকেই নির্মমভাবে হত্যা করত। পুলিশও তার হাত থেকে রেহাই পায়নি। 1987 সালে চিদম্বরম নামে এক বন কর্মকর্তা তাকে ধরার পরিকল্পনা করেন, কিন্তু বীরপ্পন তাকে অপহরণ করে হত্যা করে। এই ঘটনায় প্রথমবার জাতীয় মিডিয়ায় তার নাম ওঠে। তার আতঙ্ক বাড়তে থাকলে সিনিয়র IFS অফিসার পি শ্রীনিবাসকে তার দায়িত্ব দেওয়া হয়। শ্রীনিবাস তাকে ধরেন, কিন্তু বীরপ্পন চতুরতার সঙ্গে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায়। সে মাথায় তেল মাখার অজুহাত দেখিয়ে হাতকড়া খুলে পালায়। এরপর ক্ষুব্ধ বীরপ্পন শ্রীনিবাসকে হত্যা করে এবং তার এই নৃশংসতা সবাইকে হতবাক করে দেয়। 1991 সালে বীরপ্পন এক গ্রানাইট খনির মালিকের ছেলেকে অপহরণ করে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। শেষমেশ 15 লাখ টাকায় ছেলেকে ছেড়ে দেয়। তার আতঙ্কে তামিলনাড়ু ও কর্ণাটক সরকার অতিষ্ঠ হয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। 1992 সালে সিনিয়র IPS অফিসার টি হরিকৃষ্ণ তাকে ধরার দায়িত্ব নেন, কিন্তু বীরপ্পন তাকেও হত্যা করে। এরপর শকিল আহমেদ নামে আরেক পুলিশ অফিসার সহ 5 জনকে থানায় হামলা করে খুন করে। পুলিশের ব্যর্থতার পর BSF-কে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু ভাষাগত সমস্যা ও বীরপ্পনের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কাছে তারা ব্যর্থ হয়। এই সময়ে বীরপ্পন প্রায় 20 জন BSF সদস্যকে হত্যা করে। পরে গোপালকৃষ্ণ নামে এক অফিসার দায়িত্ব নেন। বীরপ্পন তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে গ্রামে অফিসারের বিরুদ্ধে অপমানজনক পোস্টার লাগায়। 1993 সালে গোপালকৃষ্ণ 43 জন পুলিশ নিয়ে তাকে ধরতে যান, কিন্তু বীরপ্পনের নেটওয়ার্কের মাধ্যমে খবর আগেই তার কাছে পৌঁছে যায়। সে রাস্তায় বারুদ পুঁতে রাখে এবং পুলিশের গাড়ি পৌঁছালে বিস্ফোরণ ঘটায়। এতে গোপালকৃষ্ণ সহ 22 জন পুলিশ সদস্য নিহত হন। এই ঘটনা ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এটি ছিল বীরপ্পনের সবচেয়ে বড় হত্যাকাণ্ড। 1990 সালে বীরপ্পন মুতুলক্ষ্মী নামে এক মহিলাকে বিয়ে করে। 1993 সালে পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করে, অভিযোগ করে যে সে বীরপ্পনকে তথ্য দিয়ে সাহায্য করত, কিন্তু আদালতে প্রমাণ না হওয়ায় মুতুলক্ষ্মী মুক্তি পান। এদিকে বীরপ্পন তার অপরাধ অব্যাহত রাখে। 1992 সালে তার একটি মেয়ের জন্ম হয়, কিন্তু জঙ্গলে পুলিশের ভয়ে মেয়েটির কান্না থামাতে গিয়ে দুর্ঘটনাবশত মেয়েটির মৃত্যু হয়। 9 দিন পর কর্ণাটক পুলিশ জঙ্গল থেকে মেয়েটির দেহ উদ্ধার করে। এই ঘটনা বীরপ্পনের জীবনের একটি বিতর্কিত অধ্যায় হয়ে ওঠে। 1993 থেকে 1996 সাল পর্যন্ত সে অসংখ্য পুলিশ, বন কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে। তার আতঙ্ক থামানো যেন অসম্ভব হয়ে পড়ে। 2000 সালে বীরপ্পন কন্নড় সিনেমার সুপারস্টার রাজকুমারকে অপহরণ করে। কর্ণাটকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিল, হরতাল ও আন্দোলন শুরু হয়। প্রথমে সে কর্ণাটক সরকারের কাছে বিভিন্ন দাবি রাখে। দীর্ঘ দরকষাকষির পর 108 দিনের মাথায় রাজকুমারকে 20 কোটি টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা বীরপ্পনের কুখ্যাতিকে আরও বাড়িয়ে দেয়। 2002 সালে সে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী
এইচ নাগপ্পাকে অপহরণ করে। সরকার মুক্তিপণ দিতে অস্বীকার করলে বীরপ্পন তাকে হত্যা করে। 3 মাস পর জঙ্গলে নাগপ্পার দেহ পাওয়া যায়। বীরপ্পনের আতঙ্ক থামাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা 2001 সালে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন। দায়িত্ব দেওয়া হয় আইপিএস অফিসার বিজয় কুমারকে। বিজয় কুমার বুঝতে পারেন বীরপ্পনের শক্তি তার গোয়েন্দা নেটওয়ার্ক ও অর্থের জোরে। তিনি পুলিশের লোকদের ছদ্মবেশে বীরপ্পনের গ্যাংয়ে ঢোকান। বীরপ্পনের একটি সাক্ষাৎকারের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে তার চোখে সমস্যা আছে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুলিশ চিকিৎসার প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে। একজন ছদ্মবেশী গোয়েন্দা বীরপ্পনকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে, যা ছিল পুলিশের সুপরিকল্পিত ফাঁদ। 2004 সালের 18 অক্টোবর বিজয় কুমারের নেতৃত্বে পুলিশ অ্যাম্বুলেন্স ঘিরে ফেলে। বীরপ্পনকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু সে গাড়ি থেকে গুলি চালায়। তীব্র গুলির লড়াইয়ে বীরপ্পন ও তার 3 সঙ্গী নিহত হয়। এই ঘটনার মধ্য দিয়ে জঙ্গলের আতঙ্কের অবসান ঘটে। বীরপ্পন প্রায় 180 জনকে হত্যা করেছিল, যার বেশিরভাগই ছিলেন পুলিশ ও বন কর্মকর্তা। অনুমান করা হয় তার হাতে শত শত হাতি নিধন হয়েছে এবং চন্দন চোরাচালানের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছে। তাকে ধরতে 3 রাজ্যের সরকার প্রায় 50 কোটির বেশি টাকা খরচ করেছিল। বীরপ্পনের মৃত্যুর পরও তার নাম আলোচনায় থেকে গেছে। তার মেয়ে বিদ্যারানী 2020 সালে বিজেপিতে যোগ দিয়ে যুব শাখার উপাধ্যক্ষ হন, যা তার জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে আলোচিত হয়। বন্ধুরা, বীরপ্পনের এই গল্প শুনে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে? আপনারা কি মনে করেন বীরপ্পনের মতো অপরাধীদের ধরতে পুলিশের কি ধরনের কৌশল আরও কার্যকর হতে পারত? কমেন্টে জানান। আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।